স্কুলের ওই লিখা পড়া ও তো দাদু ভালো যে লাগে না লিখা পড়াই ও গো দাদু আমার মনোজি বসে না ওই লিখা পড়াই ও গো দাদু আমার মনোজি বসে না। করেছি এখন পর্যন্ত আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ এলো না। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। না, যাকেই জিজ্ঞাসা করি সবাই যেন আঙ্গুল তুলে বলে দেয় ও রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি না কেন। একই দেখতে পাচ্ছি এই গোসা ঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে এই গোসা ঘরে কে? এই তো মনে হচ্ছে দাদু এসেছে। কে দাদু নাকি? আরে লক্ষিন্দর, এ কি করেছিস দাদু ভাই? এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি, তার আগে আমার সঙ্গে তোমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। এ কি বলছিস দাদু? হ্যাঁ দাদু। যে কথা আমায় কোনোদিন বলিসনি, আজকে অমন করে কেন বলছিস? নইলে আমি বের হবো না। না না, আমি যে তোর দুঃখ জ্বালা সইতে পারবো না, আমি তোর সঙ্গে 3 সত্য আবদ্ধ হব। তবে বলো 1 সত্য 2 সত্য সত্য 3বার। তুমি যাহা বলিবে পালিব শত শতবার। এক্ষুনি আমি দরজা খুলে দিচ্ছি, কেমন? কি দাদু ভাই, ওরে তোর চাঁদ বদনে শুকিয়ে গেছি, কেন এই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিলি? কেন প্রবেশ করেছিলাম জানো? কেন? ওগো শোনো শোনো ওগো দাদু, ওগো দাদু আমি বলি যে তোমারে, বল না বল। আমি স্কুলেতে হ্যাঁ? আর যাব না গো। আচ্ছা, ওগো দাদু তুমি জানাবে পিতারে। দাঁড়া 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 দাঁড়া, এই আবার তোর কোন ভেমরতি ধরলো? তুই স্কুলে যাবি না? আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে। ওগো শোনো শোনো ওগো দাদু, দাদু বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে। আমার স্কুলের ওই লিখা পড়া ও তো দাদু ভালো যে লাগে না লিখা পড়াই ও গো দাদু আমার মনোজি বসে না ওই লিখা পড়াই ও গো দাদু আমার মনোজি বসে না। জানো দাদু, ওই স্কুলে গিয়ে যখনই মনে করি আমি লেখাপড়া করবো, লেখাপড়া করতে যেন আমাকে মোটেই ভালো লাগে না। ও বুঝেছি। কি বুঝতে পেরেছো? তার কারণ তোরা জাতিতে বণিক তো। হ্যাঁ, তাই তো লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। আমি আর ব্যবসা? তাহলে না না, আমি কোনো ব্যবসা করব না। আরে স্কুলে যাবি না, লেখাপড়াও করবি না, কোনো ব্যবসা বাণিজ্যও করবি না, তাহলে কি করতে চাস? লেখাপড়া ছেড়ে দাও
আছে, নোংরা আছে, ওট ওট ওট, নোংরা আছে, ওট। আমি বিয়ে করবো দাদু। দাঁড়া, বলো। বিয়েটা না দাদু, হ্যাঁ, একেবারে নোংরা জিনিস। না না, আমি শুনেছি লোকমুখে বিয়ে নাকি খুব ভালো জিনিস। ইস কি মুশকিল, এই আমার দিকে দেখ। তোমার দিকে? ভালো করে দেখ। কি দেখবো? আমার চুল পেকেছে, হ্যাঁ। দাঁত নড়েছে, হুম। আজ অব্দি আমি কোনো বিয়ে টিয়ে করিনি। ও, তুমি বিয়ে করনি বলে আমিও বিয়ে করব না? না না, একটা বয়সের ব্যাপার আছে তো। কিন্তু বিয়ে না দিলে কি করবো জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। শোনো দাদু, হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে যদি তুমি আমার বিয়ে না দাও, আমি মায়ের কাছে ফিরে যাব না। ওই দেখা যায় সর্বকে একটি নদী, আচ্ছা। সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণ আমি বিসর্জন দেব। দাঁড়া দাদু, দাঁড়া। আজ যখন আমি তোর সঙ্গে সত্যই আবদ্ধ হয়েছি, তাহলে এই তোর বিয়ের কথাটা আমি তোর বাবাকে গিয়ে বলি, আর তুই গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ কর। বেশ, তোকে দেখতে না পেয়ে মা কেঁদে বড় ব্যাকুল হয়ে। কিন্তু শোনো, মনে রেখো শুধুমাত্র একটি সপ্তাহের মধ্যে তুমি আমার বিয়ের ব্যবস্থা করবে। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দেব, আমি চাঁদকে জানিয়ে দেব। দেখতে দেখতে একমাত্র সন্তান লক্ষিন্দর আমার বড় হতে চলেছে। আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পকনগরে বাল্য পাঠশালায়। সিদ্ধান্ত নিয়েছি একদিন আমার বর্তমানে লক্ষিন্দরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করে করব আমার চম্পকনগরের উত্তরাধিকারী। সব আশায় যে ব্যর্থ হয়ে গেল চাঁদ। মন্ত্রী মহাশয়, সব আশায় ব্যর্থ হয়ে গেল। কোন আশা ব্যর্থ হয়ে গেল আমার? জানো চাঁদ, আমি বলবার জন্য এসেছি। বলুন। লক্ষিন্দর পাঠশালার থেকে রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে প্রবেশ করেছে। অসম্ভব! কি বললেন আপনি? হ্যাঁ চাঁদ, আমার লক্ষিন্দর ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে? হ্যাঁ চাঁদ। কিসের অভাব রেখেছে তার জীবনে? কিসের তাড়নায় ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে? বলো। আমি বললাম লক্ষিন্দর, কেন এই নোংরা ঘাটিতে প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। বললো দাদু, আর যদি আমার সঙ্গে সত্য না করো, তাহলে না খেয়ে শুকিয়ে শুকিয়ে ওই গোসা ঘরে মারা যাব, তবুও ভালো। কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাব না। মন্ত্রী মহাশয়, তাই তো আমি সত্য করতে বাধ্য হলাম। তারপর গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় কি বললো জানো চাঁদ? কি? আমায় বললো, দাদু আমার বিয়ে দাও, আমি বিয়ে করব। হ্যাঁ চাঁদ। আমার লক্ষিন্দর সত্যি মন্ত্রী মহাশয়, হ্যাঁ, আপনার কথা শুনে যেন আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার নিষ্পাপ নাবালক লক্ষিন্দর বিবাহনের সময় মাতর হয়েছে। সেই কথা আপনি আমায় বলতে এসেছেন, হ্যাঁ, আর আমি আপনার মনে গড়নের কথা শুনে আমার লক্ষিন্দর বিবাহ দিয়ে ফেলি। এখন বুঝতে পারছি মন্ত্রী মহাশয়, যা আসলে আমার লক্ষিন্দর হয়তো বিয়ের নেশা হতে মাত্র নয়, লক্ষিন্দরকে বিয়ের উত্তেজনা করে ফেলেছেন একমাত্র আপনি। কি বলছো চাঁদ? কি আমার বলছো? লক্ষিন্দরকে দেখে না জানি হিংসার আগুন জ্বলে উঠছে আপনার বক্ষ মাঝে। তাই চাইছেন আমার সন্তান লক্ষিন্দরকে আমার বক্ষ মাঝ থেকে কেড়ে নিতে।
তাই লক্ষিন্দ্র বিয়ের কুমন্ত্রটা আপনি তার কানে ঢেলে দিয়েছেন। না না আপনি বিশ্বাসঘাতক, চন্দ্রা আপনি প্রতারক, আপনি ভাই। আজ সত্যি কথাটা বলতে এসে আমি মিথ্যেবাদী, আমি প্রবঞ্চক। আমাকে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যাবো। চা এই কথাটা বলতে বড় দেরি করে ফেললে। জানো চাঁদ, একদিন তোমার পিতায় লোক থেকে পরলোক গমন করার আগে তোমার এই কচি নরম হাত দুটি আমার হাতে তুলে দিয়েছিল, আরে বলেছিল, ওগো কাকু, আমার চাঁদকে দেখো, আমার চাঁদকে মানুষের মতো মানুষ করে তুলো। তাই তোমার এই দুঃখে সুখের সংসারে থেকে আজ অব্দি আমি কোনো সংসার করিনি। আর যখন আমায় বেরিয়ে যেতে বলছো, আমি চলেই যাবো। চাঁদ, যেদিকে তুই নয়ন যাবে আমি সেই দিকে। দাঁড়ান মন্ত্রী মহাশয়, চলে যখন যাবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যাওয়ার সময় একটা কথা বলে যাবেন তো মন্ত্রী মহাশয়? হ্যাঁ, মনে করুন না, কোন অবধি সন্তান যদি পিতা মাতার বক্ষ মাঝে লাথি মারে, তাহলে কি সেই পিতা মাতা অবধি সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? না চাঁদ, তাহলে মনে করুন না, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি আমার পিতৃ সম, আমি করেছি বড় ভুল, সমস্ত ভুল ক্ষমা করে আপনি আপনার চরণে আমায় ঠাঁই দিবেন মন্ত্রী মহাশয়। পায়ে নয় চাঁদ, তুমি আমার বুকে এসো। আমি তোমায় অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। চাঁদ, আমি তোমায় অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সন্তানের বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে কেন বড় উত্তেজনা হয়ে পড়েছিল আমি জানেন? লক্ষিন্দর আমার বয়স নবীন, প্রত্যেকটা দিন লক্ষিন্দর পাঠশালায় যেত আসত। একদিন লক্ষিন্দর আমায় বলে, ওকে পিতা, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র? সবে তোমার শিক্ষা উত্তীর্ণ হওয়ার সময়, এই সময় যদি তুমি পাঠশালায় না যাও, তুমি শিক্ষায় পারদর্শী হবে না। লক্ষিন্দর তখন বলেছিল, পাঠশালা থেকে ফেরার পথে দুলালে ধাত্রী মামাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে শুধুমাত্র কান্না করে, পিতা, যার কারণে আমি আর পাঠশালায় যাব না। তখনই আমার মন বলছিল, যেমন লক্ষিন্দর পিছু ওই দুলালে ধাত্রী মার কোন লালসা রয়েছে। দুলালে ধাত্রী মাকে প্রাসাদে আনয়ন করলাম, জিজ্ঞাসা করেছিলাম দুলালে ধাত্রী মাকে। দুলালে ধাত্রী মা বলতে যেন নারাজ হয়, ক্রোধের বশে দুলালে ধাত্রী মাকে ব্যর্থঘাতের আদেশ করে সে ব্যর্থঘাত দুলালে ধাত্রী মা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা চাঁদ, 12 বছরের মধ্যে যদি তোমার সন্তান লক্ষিন্দর বিবাহ দাও, লক্ষিন্দর মরবে বিয়ের বাসর ঘরে ওই পদ্মার কাল সাপে। সেই কথা বলতে বলতে দুলালে ধাত্রী মা যেন শিলায় পরিণত। এখনো সেই শিলাস্তম্ভ রয়েছে চণ্ডী মন্দিরের স্বরে। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, সবকিছু জেনে শুনে কি করে আমি আমার লক্ষেন্দ্র বিবাহ দেই? আমি জানি চাঁদ, আমি সবই জানি। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, আপনি তো আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমার বলছে, আপনি পারেন একমাত্র এই বিপদ থেকে আমাকে রক্ষা করতে। এমন একটা চুক্তি বার করুন যেন আপনার শক্তি মতো লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে যেন বিস্মরণ হয়ে যায়। হ্যাঁ চাঁদ, আমি পেয়েছি। জানো চাঁদ, আমি লোকের মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহরে নাকি স্বর্ণ গিরিল বাটুল পাওয়া যায়। উড়িষ্যার কটক শহর, হ্যাঁ, স্বর্ণ গরল বাটুল দিয়ে কি হবে? সেই গরুল বাটুল ওই লক্ষিন্দরের হাতে তুলে দিলে লক্ষিন্দর বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে।
ঠিক বলেছেন মন্ত্রী মহাশয়, লক্ষিন্দর বয়সে আমার নাবালক, লক্ষিন্দর হাতে যদি স্বর্ণ খেলার বাটল তুলে দেওয়া যায়, না জানে লক্ষিন্দর আমার লক্ষ ফুল বাগানে গিয়ে কোনো পাখি শিকার করবে, যক্ষণে পাখির মায়ায় লক্ষিন্দর পড়বে, দেখতে দেখতে লক্ষিন্দর 12 বছর অতিক্রম করবে, আর লক্ষিন্দর বিবাহ নেশা ভুলে যাবে। তবে তাই যদি হয়, আপনি আজ এই মুহূর্তে যাবেন উড়িষ্যার কটক শহর, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসবেন লক্ষিন্দরী বিয়ের মত বলার জন্য স্বর্ণগর